এপ্রিল মাসের শেষের সপ্তাহ চলছিল। এরই মধ্যে প্রচন্ড গরম পড়েছে। 42 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে গেছে। চারিদিকে কাকপক্ষী যখন জলের জন্য হাহাকার করছে, তখন গ্রামের মানুষদেরও একই অবস্থা। দীপ্তির সংসারে তার শ্বশুর হরনাথ বাবু, শাশুড়ি সোহিনী দেবী, ছোট ছেলে লালটু, মেয়ে পিঙ্কি এবং স্বামী রাজু ছিল। সেদিন সকালে সোহিনী দেবী একটি চুপড়িতে কিছু শাক তুলে বাড়ির ভেতরে আসেন এবং দীপ্তিকে বলেন, বৌমা, পুকুরের পাড় থেকে এই শাকগুলো তুলে এনেছি। আজ দুপুরে এগুলোকে ভাজা করো। আগের মতো আর ভালো শাক হয় না পুকুরের ধারে, হবেই বা কি করে? জল শুকিয়ে একেবারে তলায় চলে গেছে। চারিদিকে শুকনো খনখনে মাটি। যেটুকু পেলাম তুলে আনলাম। দাও মা, 1 গ্লাস জল দাও, তেষ্টায় গলা শুকিয়ে গেল। হ্যাঁ মা, আপনি এখানে একটু বসুন, আমি এক্ষুনি জল আনছি। এই বলে দীপ্তি তাদের মাটির কলসি থেকে জল নিতে গিয়ে দেখে তাতে 1 ফোঁটাও জল নেই এবং সে মনে মনে বলে, আরে কলসিতে তো একটুও জল নেই। মায়ের তো খুব তেষ্টা পেয়েছে, এবার কি করি? না, জল ভরে আনি, রান্না বান্নাও তো চাপাতে হবে। এরপর সে তার ছোট ছেলে এবং মেয়েকে সঙ্গে করে নিয়ে কলে জল আনতে চলে যায়। সেখানে গিয়ে দেখে টাইম কলে লম্বা লাইন লেগে আছে। সবাই জল নেওয়ার জন্য তাড়াহুড়ো করছে। এমন সময় লাইনে দাঁড়িয়ে থাকা ঝগড়ুটে চম্পা বলে, কি হলো এটা? কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছি, আর কতক্ষণ লাগবে তোমাদের জল ভরতে? আমায় তাড়াতাড়ি ছাড়ো, আমার বাড়িতে অনেক কাজ আছে। তোমার বাড়িতে কাজ আছে তো কি হয়েছে? তুমি যেমন পরে এসেছো তেমন পরেই জল নেবে। যে যেখানে লাইনে দাঁড়িয়ে আছে সেই অনুযায়ী জল পাবে। তোমরা তো সেই সকাল থেকে এখানে এসে গল্প গুজব শুরু করেছো। তোমাদের সংসারে কোনো কাজ আছে? তোমাদের গল্পের জন্য আমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করব? আচ্ছা জ্বালা তো, এখানে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে শুনি? তুমি তো প্রত্যেক দিন এসে এখানে ঝামেলা শুরু করে দাও। যদি এতই তাড়া জল নেওয়ার, তাহলে সকাল সকাল এসে লাইনে দাঁড়াতে পারো না? সবসময় দেরিতে এসে তাড়াতাড়ি জল নেবে। কি ভেবেছো তোমার চালাকি আমরা কেউ বুঝি না? এভাবেই তারা তাদের মধ্যে ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। প্রায় আধ ঘন্টা দাঁড়ানোর পর যখন দীপ্তি জল ভরতে যায়, তখন দেখে জল দেওয়ার সময় শেষ হয়ে গেছে এবং নলে একটুও জল পড়ছে না। এইসব দেখে দীপ্তির ছেলে এবং মেয়ে খুবই দুঃখ পায় ও তারা বলে, মা, এবারে কি হবে? আমরা কি জল খেতে পাবো না? ঠাকুমা তো কখন থেকে জল চাইছে। বাড়ি গিয়ে কি বলবে মা? কি করব বাবা, দেখতেই তো পেয়েছিস জল শেষ হয়ে গেছে। চল বাড়ি ফিরে চল, অন্য কিছু একটা উপায় বের করতে হবে। তারা বাড়ি ফিরে আসার পর সোহিনী দেবী বলেন, বৌমা, জল এনেছো? দাও, 1 গ্লাস ঠান্ডা জল দাও। আর তেষ্টা সহ্য করতে পারছি না গো। মা, জল চলে গেছে, আমরা জল ভরতে পারিনি। সে কি? জল না হলে সারাদিন চলবে কি করে? এইভাবে জল চলে যাওয়ার মানে? আবার তো কাল ভোরবেলাতেই জল আসবে। এখন কি হবে? মা, বাবা, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আমি বড় বাড়িতে কাজের জন্য যাচ্ছি আর পিঙ্কিকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ওর হাতে একটু জল পাঠিয়ে দেব। এরপর দীপ্তি তার মেয়েকে সঙ্গে করে নিয়ে বড় বাড়িতে কাজে যায়। সেখানে ঢুকে পিঙ্কি দেখে বাড়ির সামনে বড় একটি সুইমিং পুল আছে এবং তার কাছে একটি বড় ফোয়ারা। এসব দেখে পিঙ্কি বলে, মা, এই জলের বড় পুকুরটা কি সুন্দর, দেখো। এখানে জলটাও কত পরিষ্কার, আর দেখো ফোয়ারা থেকে কত সুন্দর জল বেরোচ্ছে। মা, আমি একটু জল খেয়ে নেব? খেয়ে নে মা, ভালো করে জল খেয়ে নে আর মুখ হাত পরিষ্কার করে নে। এরপর পিঙ্কি ফোয়ারা থেকে জল নিয়ে প্রথমে তার মুখ হাত পরিষ্কার করে এবং তারপরে পেট ভরে জল খায়। জল খাওয়ার পর সে বলে, মা, এই জলটা খুব মিষ্টি আর কত ভালো। আর আমাদের নলে যে জলটা দেয় সেটা কত খার, একদম খেতে ভালো লাগে না। আমরা যদি এরকম বড় একটি বাড়িতে থাকতাম তাহলে কত ভালো হতো, বলো মা? পিঙ্কি যখন এসব কথা বলছিল, তখনই বাড়ির বড় মালকিন পিঙ্কির কথা শুনে সেখানে আসে আর বলে, ওরে বাবা দীপ্তি, তোর এইটুখানি মেয়ের তো খুব বড় বড় কথা। সংসারে দুমুঠো খাওয়া জোটে না, সে আবার রাজমহলে থাকার স্বপ্ন দেখে। না ম্যাডাম, ও তো এমনি এমনি এইসব কথা বলছিল। বাচ্চা মেয়ে তো, তাই কি বলতে কি বলে ফেলেছে। ও না হলে বাচ্চা মেয়ে, কিন্তু তুই তো আর বাচ্চা মেয়ে নস। তুই তোকে বারণ করতে পারতিস। ছোট তো দেখছি, কিন্তু শখ কম নয়। এমন সময় সুস্মিতা দেবীর বৌমা সোনিয়া সেখানে আসে আর বলে, এসব কথা ছেড়ে দেন মা। আরে দীপ্তি, তুমি এসে গেছো? চলো রান্নার কাজে আমাকে একটু হেল্প করো। আজ অনেক কিছু রান্না করতে হবে, কয়েকজন গেস্ট আসবে। এই বলে সোনিয়া দীপ্তিকে ভেতরে নিয়ে চলে যায়। দীপ্তি, তুমি কিছু মনে করো না। তুমি তো জানো মা ওইভাবেই কথা বলেন। আরে না না ম্যাডাম, আমি ওনার কথা কিছুই মনে করিনি। আর সত্যি কথা বলতে আমাদের মতো গরিবদের এত বড় বড় স্বপ্ন দেখতেও নেই। এসব কথা বলা আমাদের জন্য পাপ। ম্যাডাম, আমি আসলে একটা জিনিস চাই আপনার কাছ থেকে। হ্যাঁ বলো না, কি দরকার বলো। আসলে ম্যাডাম, আজ সকালে না জল ভরতে গিয়ে দেখি নলে জল শেষ হয়ে গেছে। বাড়িতে একটুও জল নেই, তাই আপনি যদি একটু জল দিতেন খুব উপকার হতো। আরে এতে এত রিকোয়েস্ট করার কি আছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার বোতলগুলো ভরে দিচ্ছি।
এই বলে সোনিয়া দীপ্তির থেকে জলের বোতল নেয় এবং এগুলোকে ভরে দেয়। সোনিয়াদের বাড়িতে অ্যাকোয়াগার্ড, ফ্রিজ এসব ছিল। কোণে দাঁড়িয়ে পিঙ্কি সবকিছুই লক্ষ্য করে এবং মনে মনে বলে, এই ম্যাডামদের বাড়িতে তো জলের কত ব্যবস্থা আছে, আমাদের তো কলসিতেও এক ফোঁটা জল থাকে না। আমি যখন বড় হব তখন আমিও বাড়িতে ভালো করে জলের ব্যবস্থা করব, যাতে করে কারোর জল খেতে কষ্ট না হয়। এরপর সোনিয়া জল ভরে দীপ্তিকে দেয়। সে পিঙ্কিকে দেখে বলে, আরে ছোট সোনা, তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, আমি তুমি ঠান্ডা শরবত দিচ্ছি, খেয়ে দেখো কেমন হয়েছে। শরবতের কথা শুনে পিঙ্কি জিভে জল চলে আসে। এরপর সোনিয়া তাকে শরবত খেতে দেয়। পিঙ্কি শরবত নিয়ে খাচ্ছিল। এমন সময় সুস্মিতা দেবী সেখানে আসেন আর বলেন, বৌমা, তুমি এই ভিখিরি বাচ্চাদেরকে এত দামি শরবত খাওয়াচ্ছ? মা, আপনি এভাবে বলছেন কেন? ওরা তো বাচ্চা, আমাদের এত কিছু আছে, এক গ্লাস শরবত যদি ওকে দিই তাহলে এমন কি ক্ষতি হয়ে যাবে বলুন? আচ্ছা, তাহলে তোমার এখন গরিব দুঃখিনীদের দান করার মন জেগেছে, আর জাগবে নাই বা কেন? তুমিও তো এদের দলেরই ছিলে। এগুলো কি তুমি তোমার বাপের বাড়ি থেকে এনেছো? আসলে সোনিয়া একটি মধ্যবিত্ত বাড়ির মেয়ে ছিল। সুস্মিতা দেবী তাকে সবসময় এজন্যই কথা শোনাতেন, কিন্তু সোনিয়া তার কথায় কিছুই মনে করে না। সেদিন বাড়ি ফিরে দীপ্তি দেখে সারাদিন জল না খেয়ে তার শাশুড়িমার শরীর খুব অসুস্থ হয়ে পড়েছে। সে সঙ্গে সঙ্গে জলের বোতল নিয়ে তার শাশুড়িমার কাছে যায় এবং বলে, মা, আপনি এই জলটা খেয়ে নিন, জল খেলে আপনার শরীর ঠিক হয়ে যাবে। এই বলে সে তার শাশুড়িমাকে জল খাওয়ায়। অনেকটা জল খাওয়ার পর সোহিনী দেবী একটু সুস্থ বোধ করেন। এরপর দীপ্তি জলের চিন্তায় সারা রাত ভালো করে ঘুমায় না। পরের দিন ভোরবেলা সে সবাইকে ঘুম থেকে তোলে এবং বলে, উঠে পড়ো সবাই, আমাদের সবাইকে জল আনতে যেতে হবে, আর আজকে আমরা সকলে বেশি করে জল ভরে নেব, না হলে সারাদিন জল না খেয়ে থাকতে হবে। আগের দিনের কথা মনে করে সবাই ঘুম থেকে উঠে পড়ে এবং সবাই পাত্র নিয়ে কলের কাছে যায়। জল ছাড়ার পর সবাই জল ভরে, কিন্তু তারা ভালো করে লক্ষ্য করে দেখে যে জল খুবই নোংরা। তখন দীপ্তি বলে, এ কি, জল তো খুব নোংরা আর খুব বাজে গন্ধও বেরোচ্ছে। হ্যাঁ তো, জল একেবারে খাওয়ার অযোগ্য। এই মিউনিসিপ্যালিটির লোকেরা কি আমাদেরকে মানুষ বলে ভাবে না নাকি? এভাবে এত নোংরা জল কি মানুষে খেতে পারে? এখন কি করা যাবে বাবা, এই জল নিয়েই চলো, একে ফুটিয়ে খাওয়া যাবে। বাধ্য হয়ে তারা সেই জল নিয়ে আসে, কিন্তু জলটা এতটাই নোংরা ছিল যে তারা তাকে ফুটিয়েও খেতে পারে না। জলের অভাবের জন্য কেউ সেদিন স্নানও করতে পারে না। সেদিন যখন দীপ্তি কাজে যায় তখন তার সঙ্গে তার ছেলে মেয়েও যায়। দীপ্তি ঘরের ভেতরে কাজ করতে চলে যায়। বড় মালকিনের বাড়িতে সামনে সুইমিং পুল দেখে পিঙ্কি বলে, এই লালটু, দেখ কত বড় সুইমিং পুল, এখানে খুব ঠান্ডা জল পাওয়া যায়, আর এই ফোয়ারাটা দেখ কত পরিষ্কার জল, আমাদের নলের থেকে তো অনেক গুণ ভালো। এই বলে তারা দুই ভাই বোন সুইমিং পুলে একটু পা ডুবিয়ে বসে। এমন সময় সুস্মিতা দেবী তাদেরকে দেখতে পেয়ে যান। তিনি রেগে গিয়ে তাদের দুই ভাই বোনকে দুটো চড় মারেন এবং সেখান থেকে তাড়িয়ে দেন। কাঁদতে কাঁদতে দুই ভাই বোন বাড়ি ফিরে আসে। কয়েকদিন পর গ্রামের মানুষরা মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে অভিযোগ করাতে গ্রামে সেখান থেকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়। প্রতিদিন ট্যাঙ্কারে করে গ্রামের প্রত্যেকটা বাড়িতে শুদ্ধ জল পরিবহন করা হতো। এভাবেই গরিবের জলের সমস্যা মিটে যায়। কিন্তু এদিকে হঠাৎ করে সুস্মিতা দেবীর বাড়ির জলের মেন পাইপ ফেটে যায় এবং জল আসা বন্ধ হয়ে যায়। দুদিন কেটে যাওয়ার পর তাদের বাড়িতে জমানো জল সব শেষ হয়ে যায় এবং তারা সমস্যায় পড়ে যায়। চিন্তায় পড়ে সুস্মিতা দেবী বলেন, উপরওয়ালা, এবার কি হবে? বাড়িতে তো এখন কোনো ছেলেও নেই, আমরা দুই শাশুড়ি বৌমা মিলে জলের ব্যবস্থা কি করে করব? তিনি যখন এভাবেই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলেন তখনই হঠাৎ দেখেন দীপ্তি তার স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং দুটো বাচ্চাকে নিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তাদের প্রত্যেকের হাতে দুটো করে জলের বোতল ধরে আছে। দীপ্তি এগিয়ে সে সমস্ত জলের পাত্র রাখে আর বলে, ম্যাডাম, এই নিন এই জলগুলো, কিন্তু সব পরিষ্কার আর একেবারে দূষণ মুক্ত টাটকা জল, এক্ষুনি সব ভরে আনলাম। আজকের দিনটা আপনাদের এতে চলে যাবে, আমরা আবার কালকে জল দিয়ে যাব। যতদিন না পর্যন্ত আপনাদের জলের সমস্যা মিটছে আমরাই আপনাদের জন্য জল নিয়ে আসবো। এইসব দেখেই সুস্মিতা দেবীর চোখে জল চলে আসে এবং তিনি বলেন, এ কি দীপ্তি, তুই আমার জন্য এত কষ্ট করে জল এনেছিস, আর আমি তোকে এই জলের জন্য কত কথা শুনিয়েছি। সেদিন তো ছোট ছেলে মেয়েগুলোকে মেরেওছি, আজ ওরাই আমার তেষ্টা মেটানোর জন্য বোতলে করে জল বয়ে এনেছে। আমি তো মহা পাপী, নরকেও আমার ঠাঁই হবে না। এই বলে সুস্মিতা দেবী কান্নাকাটি করতে থাকেন এবং সবার কাছে ক্ষমা চান। এভাবেই গরিবের সাহায্যে অহংকারী ধনী সুস্মিতা দেবী গরিব দীপ্তি রান্নার জল পান করেন এবং তার সমস্ত অহংকার জলের সঙ্গে ধুয়ে মুছে যায়। কবিতা তার অসুস্থ মাকে নিয়ে বসন্তপুর নামক গ্রামের নদীর কিনারে বসবাস করত। গ্রামটি ছিল খুবই সুন্দর। সেখানে সবাই পরিশ্রম করে দুবেলা দুমুঠো খেয়ে জীবন কাটাতো।
কবিতাও ঠিক তার অসুস্থ মাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে জীবন কাটাতো। একদিন কবিতার জ্বরে শরীর খারাপ হয়। মা গো, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পাচ্ছে, কিন্তু কি খাবো, জ্বরে যে মুখটা একদম ভালো লাগছে না। সেই ছোটবেলায় তুমি কেমন চাল ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে দিতে, সেটাই বানিয়ে দাও না মা। রোজ রোজ শুধু আলু ভাতে ভাত খেতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে রে মা, তাই তোকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি। তুইও তো আমার হাতের খিচুড়ি ছোটবেলায় খুব ভালোবাসতিস, তখন রোজ রোজ বায়না করতিস খিচুড়ি খাওয়ার জন্য। এখন কি আর আগের মতো সময় আছে? তখন বাড়িতে খাওয়ারও অনেক ছিল, আর আমার শরীরও ভালো ছিল। এখন তোর উপরেই সব নির্ভর। তুই মণিমালা দেবীর বাড়িতে কাজ করে যা রোজগার করিস তাতেই কোনো রকম চলে। আর আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার কত ডাক্তার খরচ হয়। ওসব কথা বাদ দাও না, এখন আমাকে খেতে দাও, আমার খিদেতে পেট জ্বালা করছে। রাসমণি দেবী কবিতার জন্য খিচুড়ি বানিয়ে নিয়ে এসে কবিতাকে ডাক দেয়। এই নে, তোর জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে, আয় খাবি আয়। কোনো রকমে বানিয়েছি, আগের মতো কি আর আমার শরীর আছে? ধৈর্য করে তোকে সুন্দর করে বানিয়ে খাওয়াবো। ওহ মা, এত সুন্দর হয়েছে খেতে, তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব দারুণ হয়েছে, আমার মনটাও আজ খুশিতে ভরে গেল। সেই ছোটবেলার দিনটা মনে পড়ে গেল। খুব দারুণ হয়েছে খেতে। কিভাবে বানাও মা, এত টেস্ট হয়? আমাকে বানানো শিখিয়ে দেবে? এই বলে কবিতা তার মায়ের কাছ থেকে খিচুড়ি বানানো শিখে নেয়। একদিন কবিতা মণিমালা দেবীর বাড়িতে কাজে গেলে কবিতা বলে, কবিতা, একটু এদিকে আয়, আজ আমার অনেকদিন পর খিচুড়ি খাওয়ার খুব ইচ্ছা করছে। তুই খিচুড়ি রান্না করতে পারিস? আমাকে একটু রান্না করে খাওয়াবি? মণিমালা মাসি, আমি পারি বটে, মায়ের কাছে শিখেছি, তবে আমি কোনোদিন রান্না করিনি। তুমি বলছো যখন, আমি তাহলে আজকে রান্না করে তোমাকে খাওয়াবো। কবিতা রান্নাঘরে গিয়ে মণিমালা মাসির জন্য খিচুড়ি বানাতে থাকে। ঠিক তার মা যেমন করে শিখিয়েছিল সেই রকম করেই সে বানিয়ে দেয়। সারা বাড়ি খিচুড়ির গন্ধে মাত হয়ে যায়। তখন মণিমালা দেবী বলেন, তাড়াতাড়ি নিয়ে আয়, আর চুপ করে বসে থাকতে পারছি না। ওই দে দেখি। এই যে মাসি, টেবিলে দিলাম, চলে এসো তাড়াতাড়ি, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। বাহ, বেশ তো রান্না হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। কি করে শিখলি রে এত সুন্দর খিচুড়ি বানানো? আজ কতদিন পর এত সুস্বাদু খিচুড়ি খেলাম। এবার থেকে যখনই ইচ্ছা করবে তখনই তোর হাতের খিচুড়ি খেতে চাইবো। ঠিক আছে মাসি, তাই করো। আমি যে সুন্দর খিচুড়ি বানাতে পেরে তোমাকে খুশি করতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। মার কাছ থেকেই দেখে শেখা, এই প্রথম বানিয়ে তোমাকে খাওয়ালাম। এরপর কবিতা মণিমালা মাসির বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নিজের বাড়ি সন্ধ্যায় ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে দেখে মা খুবই অসুস্থ, শ্বাসকষ্ট চলছে খুব। কবিতা, এলি নাকি রে মা? আমার কাছে এসে বস, আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। আমার সময় শেষ হয়ে এসেছে, আমি ঠিক বুঝতে পারছি, জানিস তো। এ কি বলছো মা? এমন কথা বলো না। তুমি চলে গেলে আমার কি হবে? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি কোথায় দাঁড়াবো? আমার যে চারিদিক অন্ধকার হয়ে যাবে। আর কি করব বল মা, আমার সময় শেষ হয়ে এসেছে, আমার কিছু করার নেই। তোর জন্য আমি একটা ঠিকঠাক জায়গাও করতে পারলাম না। একটা ভালো ছেলে দেখে যদি তোর বিয়েটা দিয়ে যেতে পারতাম, তাহলে আমার মরণটাও খুব ভালোভাবেই হতো। একটা দুশ্চিন্তা নিয়ে আমাকে মরতে হবে। এই বলে রাসমণি দেবী কবিতার হাত ধরে নিঃশ্বাস ত্যাগ করেন। কবিতা কান্নায় ভেঙে পড়ে। পৃথিবীতে মা ছাড়া তার কেউই নেই, চারিদিকে ধুধু অন্ধকার। এরপর কবিতা একদিন মণিমালা দেবীর কাছে আসে এবং বলে, মণিমালা মাসি, এবার থেকে তুমি নতুন কাজের লোক খুঁজে নাও। আমি আর কাজ করব না। এখানে থাকলে মায়ের কথা খুব মনে পড়বে, তাই আমি অন্য কোথাও গিয়ে থাকবো। সেখানে গিয়ে নতুন কোনো কাজ খুঁজবো। এই কাজ করে কি আর জীবন কাটবে? তুই একা মেয়ে, এই বয়সে তুই কোথায় গিয়ে থাকবি? এখন দিনকাল খুব খারাপ, এইভাবে কি একা একা কোথাও থাকা সম্ভব? মানছি এখানে কোনো কাজ নেই, কিন্তু তবুও তোর নিজের দিকটা ভেবে আমার খুব ভয় করছে। হাজার হোক, তুই আমাকে মাসি বলে ডাকিস, আর আমি তোকে মেয়ের মতোই দেখি। তাহলে কি করব মাসি? একটা কোনো উপায় বলে দাও আমাকে। আমার যে কোনো রাস্তা নেই, আমার কোনো আত্মীয় স্বজন কেউ নেই। আমি একা থাকবো না তো কি করব? মাসি যখন বলেছিস, তাহলে আমার একটা কথা শোন। তুই ভালো খিচুড়ি বানাতে পারিস, তুই একটা খিচুড়ির দোকান লাগা। যা টাকা পয়সা লাগবে আমি তোকে সাহায্য করব। তুই শুধু ব্যবসাটা শুরু কর, আর আজ থেকে তুই আমার কাছেই থাকবি, তোর থাকার চিন্তা করতে হবে না। কবিতা মণিমালা মাসির কথা শুনে খুবই খুশি হয়ে যায়। মণিমালা মাসির কথা মতো
ফুটপাতে একটা ঠেলার মধ্যে দোকান লাগায় আর দোকানের নাম দেয় মায়ের হাতের খিচুড়ি। একদিন একটি ছেলে খিচুড়ির ঠেলার সামনে এসে বলে, আরে বা দিদি, তুমি খিচুড়ি বিক্রি করছো নাকি? কই আমাকেও এক প্লেট দাও তো দেখি, অনেকদিন হলো খিচুড়ি খাইনি। এই নাও তোমার 1 প্লেট খিচুড়ি, একটু খেয়ে বলো তো দেখি কেমন লাগছে খেতে। হ্যাঁ, এই তো একদম মায়ের হাতের খিচুড়ি মনে হচ্ছে। অনেকদিন হয়ে গেল মায়ের হাতের খিচুড়ি খাওয়া হয়নি। আমি এখানে অফিসের কাজের জন্য থাকি, আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তোমার খিচুড়ি খেয়ে আমার দারুণ লেগেছে। কই আমার দুটো প্লেট দাও তো দেখি, খিদে খুব জোরেই পেয়েছে। এখন বরং খিচুড়ি খেয়েই পেট ভরায়। আরে বাহ, কি দারুণ খেতে! আরেক প্লেট দাও তো, পার্সেল করে দেবে, বাড়িতে নিয়ে যাব। এভাবেই কবিতার খিচুড়ির ব্যবসা ভালোই চলতে থাকে। কবিতা আস্তে আস্তে বড় খিচুড়ি ব্যবসায়ী হয়ে যায়। মণিমালা মাসির সাহায্য করা টাকাগুলো এখন কবিতা ফিরিয়ে দেয়। কবিতার দিন এখন ভালোই চলে। একদিন আর এক কাস্টমার আসে। আরে কবিতা যে, তুই খিচুড়ি বিক্রি করিস? তোর খিচুড়ির তো বহুত নাম শুনেছি, নামটাও ভালো দিয়েছিস, মায়ের হাতের খিচুড়ি। যে কেউ দেখেই খেতে আসবে। কই আমাকেও 1 প্লেট দে তো দেখি, খিদেরা খুব জোরেই পেয়েছে। সঞ্জয় কাকু তুমি? আমি তো অনেকদিন দোকান করেছি, তুমি এখন জানতে পারলে? এই নাও ধরো দেখি। বাহ, যেমন নাম তেমন স্বাদ, মনটা পুরো জড়িয়ে গেল। এই যে বাড়ির জন্য একটা পার্সেল বানিয়ে দিন, আজ বাড়িতে সকলে মিলে খিচুড়ি খাবো। কবিতার হাতের খিচুড়ি বলে কথা। এই বলে কবিতা 4টি পার্সেল বানিয়ে দেয়। সঞ্জয় বাবু পার্সেলগুলো নিয়ে বাড়ি চলে যায়। কবিতার খিচুড়ি যেমন স্বাদ তেমনি দামও কম, তাই লোকে প্রচুর ভিড় জমাতো। দেখতে দেখতে কবিতা একজন নামকরা বিক্রেতা হয়ে যায়। একদিন সঞ্জয় বাবু আবার আসেন। তখন কবিতা বলে, কি গো কাকু, সেদিন মনে হয় বাড়িতে খেয়ে সবাই খুব নাম করেছে, তাই আবার নিতে এসেছো? ঠিক আছে বসো, খাবে না নিয়ে যাবে? আমি একটা তোর জন্য একটা ভালো সুখবর নিয়ে এসেছি। দেখ, তুই যদি রাজি হোস তাহলে বল, তবে অফারটা বলতে পারবো। কি সুযোগ, কই বলো দেখি, কি অফার আছে আমার জন্য? আমার অফিসে অনেক লোক কাজ করে আর ক্যান্টিনও আছে, কিন্তু ভালো সেরকম কোনো রাঁধুনি পাচ্ছি না। রোজ রোজ রাঁধুনি চেঞ্জ করতে হয়। তুই যদি রাজি হোস তাহলে আমাদের অফিসের ক্যান্টিনে রান্নার কাজটা করতে পারিস। অফিসের স্টাফদের জন্য দুবেলা রান্না করে দিবি, তার জন্য তোকে ঠিক মতো মাইনেও দেবো আর সঙ্গে বাড়িও দেবো। ঠিক আছে কাকু, আমি মণিমালা মাসির কাছে থাকি এখন। মাসির সঙ্গে আগে আলোচনা করি, তারপর তোমাকে জানাবো। এই বলে কবিতা মণিমালা মাসিকে সঞ্জয় বাবুর কথা শোনায়। তখন মণিমালা মাসিও রাজি হয়ে যায় এবং বলে, এ তো খুব ভালো খবর রে, এত ভালো সুযোগ ছাড়িস না। রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করার থেকে রেস্টুরেন্টের মতো জায়গায় রান্না করে সবাইকে খাওয়াবি, এতে আরো অনেক সম্মান। তুই সঞ্জয় বাবুকে কালকেই জানিয়ে দে। এরপর থেকে কবিতা সঞ্জয় বাবুর অফিসে ক্যান্টিনে খিচুড়ি রান্না করা থেকে শুরু করে আরও বহু জিনিস রান্না করতে থাকে এবং দুবেলা খেয়ে সমস্ত অফিস স্টাফরা খুবই তৃপ্তি পায় ও কবিতার খুব নামও করতে থাকে। এভাবেই কবিতা অনেক বড় রাঁধুনি হয়ে যায় এবং অফিসের একজন স্টাফ অঙ্কুশ কবিতাকে দেখে পছন্দ করে এবং বিয়ের প্রস্তাব দেয়। কবিতা, তোমার হাতে রান্না খেয়ে না আমি একেবারে পাগল হয়ে গিয়েছি। আমি তোমাকে বিয়ে করতে চাই। একাই থাকি, বাবা মা বলতে কেউই নেই। আমার এই একাকিত্ব জীবনে তোমাকে আমি জীবন সঙ্গী করতে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন আমার গার্জেন হচ্ছে মণিমালা মাসি। আগে মাসির সঙ্গে আলোচনা করি, তারপর সঞ্জয় কাকুকেও একবার জানানো দরকার, কারণ উনিও আমাকে মেয়ের মতোই দেখেন। অঙ্কুশের সঙ্গে কবিতার বিয়েতে মণিমালা দেবী ও সঞ্জয় বাবু দুজনেই রাজি হয়ে যায় এবং দুজনের দুহাত এক করে দেয়। এবার থেকে কবিতা তার স্বামী অঙ্কুশের সঙ্গেই থাকে এবং দুজনে মিলে একটি বড় রেস্টুরেন্ট খোলে। এখন আমাদের অনেক বড় রেস্টুরেন্ট, তাই না অঙ্কুশ? একদিন আমি ফুটপাতে ছিলাম, এখন আমি রেস্টুরেন্টের মালিক। জীবন কোথা থেকে কোথায় নিয়ে আসে মানুষকে। আমার এত বড় সাকসেসের পিছনে শুধুমাত্র মণিমালা মাসিরই হাত আছে, না হলে আমি কখনোই এত বড় হতে পারতাম না। উনি আমার সব কিছু, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন, রোজগারের পথ দেখিয়েছেন। ভগবান মণিমালা মাসির অনেক মঙ্গল করুক। এভাবেই কবিতা মণিমালা মাসির অনেক প্রশংসা করতে থাকে। এরপর কবিতা এবং অঙ্কুশ তারা দুজন হোটেল চালিয়ে অনেক ধনসম্পত্তির মালিক হয়ে যায়। এভাবেই তারা সুখে শান্তিতে সংসার করতে থাকে।